বর্তমান যুগে এমন একটি গ্রামের কথা চিন্তা করাও দুঃসাধ্য, যে গ্রামে নেই কোনো বাজার, নেই কোনো পানি খাওয়ার টিউবওয়েল, নেই বিদ্যুৎ ব্যবস্থা, নেই কোনো যোগাযোগের জন্য রাস্তা। এই গ্রামের চতুর্দিক দিয়ে পানি থাকায় স্থানীয়রা নাম দিয়েছে ঝুলন্ত পাড়া। 2020 সালে ঘূর্ণিঝড় আম্পানির কবলে কালাবগীর এই গ্রামটি হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন, রূপ নিয়েছে একটি দ্বীপে। তো আমরা এখন যে গ্রামে আছি, গ্রামটা হচ্ছে একটা পানির উপরে ভাসমান গ্রাম, চারপাশে পানি, আর এখানে বাঘেরও ভয় আছে কারণ যেহেতু পাশেই সুন্দরবন। এই গ্রামটির অবস্থান সুন্দরবনের কোল ঘেঁষে। সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি বনভূমি, যা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে অবস্থিত। বিশ্বের সবচাইতে বড় ম্যানগ্রোভ বনের 66% বাংলাদেশে আর বাকি অংশ রয়েছে ভারতে। সুন্দরবনের শেষ গ্রাম ঘুরতে আসে কাকা এই যে সুন্দরবনের বাগান থেকে আর কি যে ক্যাপরা ফল তুলে আনছে, এটা আমি কখনো খাই নাই। তো কাকা আমাকে দিল, আমি একটু খাই দেখি, তারপর কাকার সাথে কথা বলতেছি। বিসমিল্লাহ। খুব টক কাকা। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ঘুরে ফিরে খাই, গ্রামগঞ্জে যাই। আজকে ঘুরতে চলে আসছি সুন্দরবনের শেষ গ্রাম। এই গ্রামটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমিও ঘুরে দেখবো। চলেন ভিডিও শুরু করা যাক। কালাবগী গ্রামে যাওয়ার জন্য খুলনা শহর থেকে পানখালী ফেরিঘাট আসতে হবে। পানখালী ফেরিঘাট পার হয়ে ভ্যান বা অটো করে আসতে হবে পুনা খেয়াঘাট। পুনা খেয়াঘাট পার হয়ে 300 থেকে 400 টাকা দিয়ে একটি বাইক নিয়ে আসতে পারেন কালাবগী গ্রামে, অথবা 700 থেকে 1000 টাকা দিয়ে সারাদিনের জন্য বাইকটি রিজার্ভ নিতে পারেন। এতে করে বাড়ি ফিরতে সমস্যা হবে না, কেননা আসার সময় বাইক পাওয়া কষ্টকর। আমরা সারাদিনের জন্য 750 টাকা দিয়ে একটি বাইক নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করছি। আসলে আমরা আজকে যে যাত্রা শুরু করছি, যাত্রা পথে সম্পূর্ণ বৃষ্টি ছিল, এখন একটু বৃষ্টি কম। তো আমরা খেয়াঘাট পার হয়ে কুমারখালী খেয়াঘাট থেকে একটি বাইক নিয়ে আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার সাথে যে বড় মতো সজীব ভাই, রাত্রে ঘুম হয় নাই, চোখ মুখ লাল, সবাই একটু ক্লান্ত। তবে গ্রামের পরিবেশ ভালো লাগতেছে, সামনের দিকে যাই, দেখতে থাকি এবং আপনাদেরকে দেখাই। হালকা বৃষ্টি, গ্রামের ভেজা রাস্তা, দুপাশে সবুজ গাছপালা আমার বেশ ভালো লাগছিল। আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে গ্রাম কি সুন্দর, গ্রাম কি জিনিস, সেই জিনিসটা এখানে আসলে দেখতে পারবেন। এক কথায় অসাধারণ। বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে টুকটাক ভিজতেছে, কিন্তু তারপরেও খারাপ লাগতেছে না। গ্রামের মনোরম দৃশ্য দেখে মন জুড়িয়ে যাচ্ছে পুরাই। আসলে গ্রামের মাঝে এই যে ছোট একটি দোকান, তো এখানে দেশাল পেয়ারা পাইলাম, আমরা দেশাল পেয়ারা কিনলাম এবং আমি এখনো খাই নাই। সজীব ভাই খাইলো পেয়ারা, অনেক মিষ্টি বলে। বর্ণনা দিতে বলতে, পেয়ারা হচ্ছে আমরা খাই সাধারণত, এত গোল হয় না, পেয়ারাটা অনেক গোল, মানে কোর্স আর খাইতে খুবই সুস্বাদু, ভালো লাগতেছে। সবুজ ভাইকে ধন্যবাদ, অনেক দূর থেকে দেখতে পেয়ারা লক্ষ্য করতে, সেই জন্য পেয়ারা খাচ্ছি। আর সবুজ ভাই কেমন লাগতেছে সবুজ ভাই বলেন। পেয়ারা বড় এইসবের মধ্যে আমার দুর্বলতা আছে, তবে রাস্তাটা অনেক সুন্দর, রাস্তাটা একটু দেখাই। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আনুমানিক 40 মিনিট পর আমরা চলে আসি ঝুলন্ত পাড়ায়। কালাবগী গ্রামে যাওয়ার জন্য কোনো রাস্তা না থাকায় আমরা এখান থেকে 500 টাকা দিয়ে একটি ট্রলার রিজার্ভ নিয়েছি।
ট্রলারটি আমাদেরকে কলাবগি গ্রাম ও কলাবগি ফরেস্ট স্টেশন ঘুরে দেখাবে। এই পার্কে যাওয়ার জন্য অনেকটা কিন্তু কষ্ট করতে হয়, কারণ হলো আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এইখানে মানুষ বসবাস করে ঝুলন্ত অবস্থায়। তারা কতটা কষ্ট নিয়ে বসবাস করে সেটা তারাই ভালো জানে। তবে এখান থেকে এই যে আমরা একটি ট্রলার নিয়েছি। একবার একটু ভাবেন তো, মানুষ বাস্তবতার কোন পর্যায়ে গেলে এখানে বসবাস করে। রাতে ঘুমাচ্ছে, সকালে উঠে ঘরবাড়ি ঠিক থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। অথবা সকালে ঘুম থেকে উঠে গোসল করার সময় কুমির এসে আক্রমণ করলো, বিষয়টা ভাবতেই কেমন জানি শরীর শিউরে উঠে। এখানে যারা বসবাস করছে তাদের সাথে কথা বলে দেখি কেমন কাটছে তাদের দিনকাল। এই যে গ্রামটা দেখতেছি লম্বা আকারে, তাই না? ওই পাশে আবার দেখতেছি কিছু ঝুলন্ত বাড়ি, মাঝখান দিয়ে নদী। এই বিষয়টা একটু খুলে কোন তোমাকে। এটা এখান এই যে সামনে থেকে শুরু হয়েছে যে গ্রামটা, এখান থেকে ওই রাস্তা পর্যন্ত পুরোটাই একই গ্রাম ছিল, যেটা নদী ছিল পাশ দিয়ে। এই পাশ দিয়ে নদী, যে এই পাশ দিয়ে আবার নদী চলে গেছে। দুই নদীর মোহনায় দুই সাইড দিয়ে ভাঙতে ভাঙতে এখন পুরোটাই নদীর সাথে মিশে গেছে। এখন এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, ওটা আলাদা হয়ে গেছে। এটা যখন এটা জোয়ারে যখন পানি বাড়ে তখন এটা ঘর সুইসি হয়ে যায়। এরপর যখন ভাটিতে পানি নামে তখন এই ঘরগুলো সব জেগে যায়। বাড়ির চতুর্পাশে পানি, ছোট্ট একটি ঘরে গবাদি পশুর সাথে তাদের বসবাস, খাবারের পানির অভাব। কলাবগি গ্রামের মানুষের আয়ের উৎস মাছ শিকার করা। তবে বর্তমানে মাছ শিকারে রয়েছে নিষেধাজ্ঞা। মাছ শিকার বন্ধ থাকার জন্য অনেক পরিবার আছে বিপদে, ধার দেনা করে চলতে হচ্ছে এবং চালাতে হচ্ছে তাদের সংসার। এই যে আপনাদের এখন মাছ ধরা বন্ধ, এখন কিভাবে আপনাদের সংসার যাচ্ছে? আমাদের সংসার এখন খুব কষ্টে যাইতেছে। এখন আমরা এই মালিকের কাছ থেকে ঋণ দেয় খেয়ে খাতেছি। মাছ ধরা, নদীতে মাছ ধরা বন্ধ, জাল ধরা বন্ধ। এখন এই ঋণ দেয় খেয়ে খাতেছি, আর কি করবেন, কষ্টে দিন যাতেছে। এই বাজার করতে পারে না, খালি পান আর সুগুরি আর এই ঝাল কিনে নিয়েছি। কোনো বাজার টাজার করতে পারেনি, টাকা পয়সা। আসলে দেখেন, এখন মাছ ধরা বন্ধ, তাদের তো আয়ের উৎস বলতে মাছ শিকার করে তাদের জীবন জীবিকা চলে। এই যে পান নিয়ে এসে বাজার থেকে, আর এই যে কিছু কাঁচামরিচ নিয়ে এসছে, আর কোনো বাজার আনতে পারে নাই। আসলে তাদের এই যে ভাঙ্গা করার জীবন এবং একমাত্র আয়ের উৎস মাছ শিকার করা। নদী ভাঙনে ওই জায়গাতে বাড়ি ঘর ভেঙে নিয়ে এই জায়গায় আবার এই একজনের জায়গা, এই জায়গা ঝাড় তার কাছ থেকে কিনে নিয়ে এই বইছি। তো এই যে বাড়িটা করছেন, এটা কতদিন হয়েছে করছেন? এ করেছে এই 7-8 মাস। এর আগে অন্য জায়গায় ছিলেন? তার আগে কি আরো অন্য জায়গায় ছিলেন? এই 5 বার, এই বছরে 5-6 বার ভাঙলাম। ওই এই বান্ধিছি 1 বছর 2 বছর পর আবার ভাঙতে হবে, আবার 2 বছর পর এই নদী ভাঙনে আসবে, আবার কোনো জায়গা জমি নেই, ওই গাং বাড়ে টাড়ে থাকে। এই ঝুলন্ত পাড়ায় একটা জিনিস আমার ভালো লাগছে, যে হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে। একটা মন্দিরও দেখতে পেয়েছি এবং একটা মসজিদও আছে। তো এক দাদা আছে, দাদার সাথে আমি একটু কথা বলবো। এই যে আপনারা এখানে বসবাস করেন, সমস্যা হয় না? সমস্যা তো অবশ্যই হয়। তা এখন জায়গা জুগি তো নাই, যাইয়ে ওই ওপার যাইয়ে জায়গা একটু অল্প একটু নিচে এখনো যাইয়ে পারিনি, যাবো আর কি। তো আপনাদের বাড়ি কি এখানে আগে আসলো নাকি নদী ভাঙ্গে এখানে আসছেন? না না, আগেই ছিল এখানে, এখানে আসলো না? এখানে ছিল। তো এই যে মাঝখান দিয়ে নদী দেখতেছি, আবার ওই পাশে বাড়ি আছে, এই পাশে বাড়ি আছে। এটাই একদম একর ছিল আগামাতা। তাহলে এটা কি নদীতে ভাঙ্গে গেছে না? হ্যাঁ, নদীতে আমপানের থেকে একদম নদী হয়ে গেছে। তো যখন এই যে ঘূর্ণিঝড় হয় তখন আপনাদের অসুবিধা হয় না? অসুবিধা হয়, সিগন্যাল দিলে পর চলে যায়, ও টানে চলে যান না? চলে যায়, বাচ্চা কাচ্চা উঠিয়ে দেয়, ওই ফরেস্টও উঠে যায়, ওপার চলে যায়। তো এই যে পাশে আমরা সুন্দরবন দেখতে পাচ্ছি না, সুন্দরবন থেকে কুমির বা বাঘ এসে কোনো সময় আক্রমণ করে না? না, বাঘ আক্রমণ করে না। তো কুমির এখন খুব চাপাচাপ, খুব কুমির এই পাশ দিয়ে চলতেছে এখন বর্তমান। কুমির তো এই
আগের দিনই চলে গেছে, এখান থেকে দুটো আস্তে আস্তে ওই ভিতর দিয়ে চলে গেছে। মানুষজন কামড় দিছে না কখনো? না, কামড় দেয়নি। তা আমাদের এখানে একটা ছেলে ধরিল ওই ফরেস্ট অফিসের একটু এই সাইডে, তা ওই লাশ 4-5 দিন পর পাওয়া গেছে। তাহলে তো আপনাদের কুমিরের সাথেও যুদ্ধ করে বসবাস হ্যাঁ, করতে হয়। আমাদের কুমির, বাঘ, সাপ এই যে সঙ্গে যুদ্ধ করে এখানে বসবাস করতেছি। আসলে এই যে তাদের জীবনটা খুবই মর্মান্তিক জীবন। এখানে জলের সাথে যুদ্ধ করতে হয়, কুমিরের সাথে যুদ্ধ করতে হয়, এবং তারা মাছ শিকার করে জীবন জীবিকা নির্ভর করে। কিন্তু এই যে সরকার থেকে যে একটা নিষেধাজ্ঞা দেয় পোনা ধরার, তখন তাদের জীবনটা একটু কষ্টে যায়। একটা আফসোস রয়ে গেল যে পার্কের ভিতরে আমরা ঢুকতে পারলাম না, সে বিষয়টি আমরাও দেখতে পারলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। পরবর্তীতে যদি সময় সুযোগ হয় আমরা আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।